বাসর ঘরে ঢুকবো কিন্তু ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। শেষে বন্ধুদের পেড়ায় ভাগের গুহায় ঢুকতেই হলো। বিছানার ওপর বড় ঘুমটা টেনে বসে এসছে একটা মেয়ে। আমি মানে কোনো রেসপন্স নেই। 5 মিনিট দাঁড়িয়ে থাকলাম, না সালাম করতেও নামলো না। টেবিলের গ্লাসের পানি ছিল, ভয়ে ভয়ে ডক ডক করে পানি মেরে দিলাম। আস্তে করে বিছানায় বসতেই বউ বলল, টেবিলের দুধ আছে, খেয়ে নিন। আমি বললাম, ও আমি তো ভাবছি পানি। ভয়ের চোটে স্বাদও বুঝতে পারিনি। খাইছি। ইরা বলল, একাই খাইছেন? বউকে দিতে হয় জানেন না? আমি বললাম, বাসর ঘরে বউকে পায়ে ধরে সালাম করতে হয় জানেন না? ইরা বলল, আমি আপনাকে বর হিসেবেই মানি না, সালাম করব কোন দুঃখে? আমি বললাম, আল্লাহ আমি আবার কি দোষ করলাম? ইরা বলল, আমি এখন বিয়ের জন্য তৈরি না। আমি বললাম, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি যা বলবো তাই হবে, তুমি এখন আমার বউ। ইরা বলল, বউ বললেই কি সব শুনতে হবে নাকি? আমি বললাম, ঘুমটা সরাও, আমি দেখবো তোমাকে। তারপর আস্তে করে যেই না ঘুমটা তুললাম, চোখ লাল করে তাকালো। আস্তাক ফিরুল্লাহ, ওভাবে তাকাবেন না, আমার সুগার আছে। রিমি বলল, শুনছেন, স্বামীর অধিকার একদম দেখাতে আসবেন না, নইলে বলি বিএনটি ব্যাগ থেকে চাকু বের করলো, কেটে ফেলবো। বিছানা থেকে নেমে একটু বুকে থুতু দিলাম। ইরা বলল, বিয়ের আগে কত ফোন দিয়েছি, কথা বলেননি কেন? আমি বললাম, না মানে মনে হচ্ছে কি আমার ছোটবেলা থেকে মেয়েদের দিকে তাকাতেই লজ্জা করে। ইরা বলল, লুচ্চা একটা। আমি বললাম, বিশ্বাস করেন আপনার নাম্বার আমি চিনেছিলাম ছোট্ট বোন থেকে, কিন্তু আমি কল দেওয়ার আগে আপনি কল দিয়েছেন, তারপর ভয়ে ব্লক করে দিয়েছি। তারপরও কলমটা টেনে আস্তে করে অবাস হয়ে শুয়ে পড়ল। আমি বললাম, বিয়ের কাপড় চেঞ্জ করবেন না? ইরা বলল, লাগবে না। আমিও আস্তে আস্তে খাটে বসে কম্বলের নিচে ঢুকছে। ও এ পাশ ঘুরতে ঝটপট নেমে দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, সমস্যা নেই, আপনি ঘুমান, 10 মিনিট পর। আমি বললাম, বলছিলাম কি আপু, আপনার না ঠান্ডা করছে, যদি একটু কিপা করে কম্বলের নিচে ঢুকতে দিতেন। ইরা বলল, বন্ধুরা কোনো বুদ্ধি দেয়নি? আমি বললাম, না মানে একটু দিচ্ছিল। ইরা বলল, জানি জানি, তাই তো চাকু নিয়ে আসছে। আমি বুঝি না শয়তানি কি শুধু আমাদের বন্ধুদের নাকি মেয়েদেরও দেই, না হলে ও এমন প্রিপারেশন নিয়ে কেন আসছে? আমার বিড়াল মালা বুঝি গেল। আমি বললাম, আপু আমার না ঠান্ডা করছে, একটু কম্বলের নিচে ঢুকতে দেন না। এরা বলল, হারামি, ওপাশে শুবেন, শোয়ার চেষ্টাও করবেন না, খারাপ কিছু হবে। আমি বললাম, জি জি। কিছুক্ষণ পর এরা বলল, এই উঠেন বলছি। আমি বললাম, কেন? এরা বলল, ঘরে মশারি কেন আনছেন? নিশ্চয়ই আমাকে দিয়ে টানাটোনার জন্য আনছেন। আমি বললাম, এই রে ধরা খাইলাম, না না কি বলেন? এরা বলল, থাক আমি বুঝেছি সব, এখন মশারি টাঙ্গাবেন নইলে। আমি বললাম, বুঝে গিয়েছি, আর বলতে হবে না, গড়ে একটা মশারিও নেই, তারপরও মশার টানাটোনা হলেও কথাই আছে না, পরেরজন গর্ত খুঁদলে নিজের সেই গর্তে পড়তে হয়। তারপরও শুইলাম, কিন্তু বিছানার ওপাশে আমি, এ বাসের মাঝখান দিয়ে হাওয়া ঢুকছে, কাছে যাওয়ারও সাহস পাই না, একটু কাছে যেতেই ইরা বলল, খবরদার কাছে আসলে কিন্তু। আমি বললাম, ঠান্ডা লাগছে তো। ইরা বলল, লাগুক, কাছে আসবেন না। এভাবে কি আর ঘুম ধরে? রাত 1টার ওপর বাজে, লাইট জ্বলছে, বন্ধুরাও ভাবছে হয়তো আমি এতক্ষণে দেশ স্বাধীন করে ফেলেছি, কিন্তু এখানে আমি নিজেই পরাজিত হয়ে আছি। কাচ্চু রনির মধ্যে একটু দয়া মায়া নেই। আধা ঘন্টা পরও ঘুমিয়ে গিয়েছে। আমি বললাম, ইরা এই যে, গায়ে ধাক্কা দিলাম না, ঘুমের দেশে চলে গিয়েছে। কাছে একটু জড়িয়ে ধরলাম, আহ কি উষ্ণতা! ওর পায়ের সাথে আমার পা লাগিয়ে রাখলাম, সব ঠান্ডা চলে গেল। কি নিষ্পাপ চেহারা, কত মায়াবী! কিন্তু ওর বান্ধবীরা ওর মনে হয় ঢুকাই দিয়েছে ভয়, তাই অমন করলো। যাই হোক, ওর ভয় আগে ভাঙাতে হবে, তারপর না হয় অন্য কিছু। সকালে অনেক ঠান্ডা পড়ছে, ও আগেই ঘুম থেকে উঠল। ইরা বলল, এই ছাড়েন বলছি, ছাড়েন। আমি বললাম, কি হয়েছে? ইরা বলল, কাছে আসতে না করেছিলাম না? আমি বললাম, 3বার কবুল বলে বিয়ে করেছি, আমার বউ, আমি ধরবো না তো কে ধরবে? ইরা বলল, দাঁড়ান, আপনার আব্বুর কাছে যদি বিচার না দিলাম আজকে, লে হালুয়া, মান সম্মান সব বুঝি নিলামে তুলছে। এদিকে ইরা গোসল করতে ওয়াশরুমে ঢুকলো, আর এদিকে আমার সুগার বাড়ছে। ইরা বলল, যান গোসল করে নিন, খিদা লাগছে। আমি বললাম, এই না, ঠান্ডা গোসল করা যাবে না। ইরা বলল, চুপচাপ ওয়াশরুমে গিয়ে বালতি দিয়ে পানি আনলো। ইরা বলল, যাবেন না, পানি ঢালবো? আমি বললাম, এই পাগলি, পানি দিলে বিছানা চাদর কম্বল সব ভিজবে। ইরা বলল, ভিজুক দিলাম। আমি বললাম, মেরে আম্মু যারা রুক রুক যাইতেছে, জীবনটাই বেদনা, এই ঠান্ডা গোসল করতে হলো। বের হয়ে চটপট শীতের কাপড় পরে নিলাম। জান্নাত বলল, ভাবি ভাবি।
ইরা বলল জান্নাত বলল আম্মু নাস্তা খেতে ডাকছে আসো। ইরা বলল তুই যা, আসছি। ইরা ঠোঁটে একটু লিপস্টিক ঘষাঘষি করে নিল আমার দিকে তাকিয়ে। ইরা বলল নাস্তার টেবিলে কি যাবেন না কলা ধরে নিয়ে যাব? আমি বললাম যাচ্ছি। কেন যে সমবয়সী মেয়ে বিয়ে করেছি? ইরা বলল আর আমার পাশাপাশি চেয়ারে বসলাম। পরোটা আর গুস্তের তরকারি নিয়ে জটপট খেতে লাগলাম। এখন থেকে যেতে পারলে বাঁচি খাওয়ার মাঝে। ইরা বলল আঙ্কেল আপনার ছেলে অনেক অসভ্য। আমি বললাম জুড়ে জুড়ে কাশি দিলাম, থাক বোন আর কোচ না। ইরা বলল ওর রাতে সিনেমার মতো আমার পায়ের সাথে ওর পা ঘষাঘষি করেছে। আমার ভালো লাগে না এসব। নেক্সট টাইম যেন এমন না করে। আব্বু প্লেটে পানি দিয়ে উঠে গেল। আমার গলার পড়াটা আটকে দম বন্ধ হয়ে যাচ্ছিল। আম্মু পানিই পান। আব্বু কি না কি মনে করেছে কে জানে, কিন্তু সিনেমার তো শুধু ওটাই দেখায়। কিন্তু আমি তো কি আর করার, ইরা যা শুরু করেছে আমার তো মান সম্মান নাই, আর কি যাবে। রুমে চলে আসলাম, ইরাও আসছে। আমি বললাম এটা কি হলো? ইরা বলল কোনটা? আমি বললাম বানিয়ে বানিয়ে যে বললেন। ইরা বলল আপনি রাতে আমার শরীরে হাত দিয়েছেন কেন? আমি বললাম নিজের বউকেও কি ছুতে পারবো না? ইরা বলল আমি পারমিশন দিয়েছি। আমি বললাম বউয়ের কাছেও পারমিশন নিতে হয়? ইরা বলল অবশ্যই। আমি বললাম তাহলে আর কি অন্য কারো কাছে যেতে হবে? ইরা বলল মানে? আমি বললাম বউয়ের কাছে যা পাই না তা অন্য কারোর কাছে নিব। ইরা বলল আরেকবার বলুন, মুখ সেলাই করে দেব। আমি বললাম উফ। ইরা বলল চোখ কানা করে দিব, কিন্তু বাড়িতে আয়োজন করা হচ্ছে। ইরাদের বাসা থেকে নিতে আসবে বেলা 12টা। 7টা মাইকুব বাস আসলো। ইরার কয়েকজন বান্ধবীও আসছে, মীরার সাথে কয়েকজনও আছে। মেহমানদের বাসায় ভিতরে নিয়ে আসলাম। ইরার বান্ধবীদের সাথে পরিচিতই হলাম, হ্যান্ডশেক করলাম। 5টা মেয়ের সাথে আজ মনে হচ্ছে বিড়ালের ভাগ শিখে গিয়েছি। কি যে ভুলটা করেছি ইরাকে বিয়ে করে। ইরার থেকে তো এরা বেশি সুন্দরী। আম্মু কি এদের খুঁজে পায়নি? এক একটা পরি, ওরা একটু লজ্জা পাচ্ছে মনে হয় আমায় দেখে। আর এদিকে ইরা কিছুক্ষণ পর পর এসে আমার চোখ রাঙিয়ে কেন যেন ইশারা করছে। তারপর থেকে ওর দিকে আর তাকালাম না। এতে ও আরও রেগে গেল। ইরা বলল এই একটু রুমে আসবা? আমি বললাম বলো না কি বলবা। ইরা বলল না রুমে আসো না। আমি বললাম পরে। ওর দিকে আর মনোযোগ দিলাম না। ইরা বলল হারামজাদা ছাও, আজকে পেলে মেরেই ফেলবো। খালি একবার পাই। কিছুক্ষণ পর জান্নাত ওর রুমে নিয়ে যাচ্ছে ওর বিয়ান আর ইরার বান্ধবীদের। আমিও যাচ্ছিলাম পিছে পিছে, কিন্তু রুমে ঢুকার আগে ইরা এসে হাত ধরে টেনে আমাদের রুমে নিয়ে আসলো। ইরা গেঞ্জির বুকের কাছে খপ করে ধরে দেওয়ালের সাথে ঠেলে লাগিয়ে দিল। আমি বললাম এই গেঞ্জিটা ছিঁড়বে। ইরা বলল ওই হারামি, তোর কি শর্ট প্যান্ট অভাব? হাফ প্যান্ট পরে আসিস কেন? আমি বললাম তোমার বান্ধবীরা তো এর থেকেও ছোটো কাপড় পরে আসছে। আর ইরা বলল উফ, মন চাচ্ছে এখন তোর চোখগুলো বের করে নেই। আমি বললাম তাহলে দেখবো কি দিয়ে? ইরা বলল পরের নারীকে দেখার খুব শখ তাই না? আমি বললাম নিজের থেকেও যদি দেখতে না পায় তাহলে তো দেখবই। ইরা বলল কি বললা? আমি বললাম তোমার বিড়ালের নখগুলো বুকে লাগছে, ছাড়ো। একটানে গেঞ্জিটা ছিঁড়ে ফেললো নিচের দিকে হাত দিতেই। আমি বললাম না থাক, আমি চেঞ্জ করে নিচ্ছি। ছেড়ে দিয়ে ইরা বলল এখনই আমার সামনে চেঞ্জ করবি। আমি বললাম উফ লুচ্ছি। ইরা বলল কি এগুলতেই? আমি বললাম কাপড় নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আগের কথাগুলো মনে পড়লেই এখন কেমন আফসোস হয়। আগে ভাবতাম উফ বিয়ে যে কত মজা, জামাই হব, একসাথে ঘুমাবো। কিন্তু এখন দেখছি বিয়ে মানেই পেরাতে বেঁচে থাকতে হয়। মৃত চেঞ্জ করে বের হতে দেখে মহারানী চলে গিয়েছে। একটু সেন্ট মাইন্ড গেলাম মেহমানদের করতে। মেহমানরা খাইতে বসেছে। আমি ইরার বান্ধবীদের খাবার দেখছি সব ঠিকঠাক আছে কিনা, এটা ওটা নিতে বলছি। ঝুঁকলে যে ঝুঁকে আসে তা ওরাও বুঝে না। না বুঝলে আমারই লাভ। শালিমারে তো আধা ঘরওয়ালি, আমার ও তো দেখার হক আছে নাকি? কেউ খারাপ মাইন্ডে নেবেন না। ইরা দেখি দূর থেকে আমাকে ফলো করছে। আমি পাত্তা দিলাম না এখন ওরে। সবার খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে গেল। এবার আমাদের যাওয়ার পালা ওদের বাসায়। ইরা আর আমি পাশাপাশি বসছি, কিন্তু ওর গাল মুখ ফুলিয়ে বসে আছে, কথা বলছে না আমার সাথে। মাঝে মাঝেই গাড়ি ব্রেক করলেও ওর গায়ে ট্রাস হলেও দেয় কনি দিয়ে গুতা। বোঝা যায় অনেক রেগে আছে, তাই যথেষ্ট দূরত্ব বজায় রেখেছি।
বাংলাদেশে 29% পুরুষদের বউকে ভয় পায়, তার মধ্যে হয় আমিও একজন। ওদের বাসায় পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গেল। ইরা ওর রুমে আমাকে বসিয়ে উদাও হয়ে গেল, এখনো কথা বলছে না। একটু পর মীরা নাস্তা নিয়ে আসলো, মুখে মুচকি হাসি। মীরা বলল এগুলা খান। আমি বললাম তুমিও সাইডে বসো। খেতে খেতে ওর সাথে টুকটাক কথাও হলো, কালকেও ও আমার সাথে ঘুরতে যাবে। রাতে খাওয়ার পর আমি আগে এসে কম্বলের নিচে আধশোয়া হয়ে ফোন টিপছি। ও এসে পাশে শুইল, কথা বলল না। আমি বললাম কি হয়েছে বলবা। ইরা, আমি বললাম শুইতে শুইতে কি ঘুমাই গেছো। হাত দিয়ে ধরতে আরও ও পাশে সরে গেল, আবারও ধরলাম। ইরা বলল ঝাঁঝালু কণ্ঠে, একদম ছুবেন না আমায়। তারপর আবার ছুতে সরতে গিয়েও ধবস করে মাটিতে পড়ে গেল। ইরা বলল মা গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গিয়েছে। আমি বললাম এ রে, কেলো করছে। সরি সরি সরি। তারপর কুলে করে বিছানায় তুললাম। ইরা বলল হারামি, আমার কোমরটা মনে হয় ভাঙছে। ও মা গো। আমি বললাম আমি বুঝতে পারিনি তুমি পড়ে যাবে। ইরা বলল সব দোষ তোর। উফ ব্যথা। আমি বললাম তোমার আম্মুকে ডাকবো। ইরা বলল আর একটা কথা বললে গলা টিপে ধরব। আমি চুপচাপ হয়ে দেখছি ও এপাশ ওপাশ করছে আর বিড়বিড় করছে। ইরা বলল ডয়ারে মোপাছে নিয়ে আসো। আমি বললাম ঝটপট নিয়ে আসলাম। ইরা বলল খবরদার, বদমাইশি করলে কিন্তু মেরে ফেলবো। আমি বললাম আল্লাহ আল্লাহ কি বলো, পিঠের কাপড়টা একটু সরাবে। ইরা বলল ওয়াও। তারপর মুভ লাগিয়ে দিলাম। 10 মিনিট পর ইরা বলল হয়েছে, এখন ঘুমাও। আমি বললাম আর একটু করে দেই। ইরা বলল লাগবে না, আমি তোমাকে চিনি। আমি বললাম এমনি অনেক কিছু পেয়েছি, আজকে একটু ঘুমাই। মাঝরাতে ও কি যেন একটা দুঃস্বপ্ন দেখে পছন্দ লাফিয়ে জেগে উঠল। ভয়ে ওর গা কেঁপে উঠল, ঘাম হয়ে দিচ্ছিল। আমি ওর ভয়টা কাটানোর জন্য দ্রুত ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলাম। এরা একটা ঝটকায় আমাকে ছাড়িয়ে নিয়ে বলল তোমার খালি এসব মতলব, সুযোগ পাইছো আর জড়িয়ে ধরা লাগবে, ঠিক না? আমি রবটের মতো বসে রইলাম। ও ওপাশ ফিরে শুয়ে পড়ল। জীবনটাই বেদনা, কি আর করা। তারপরও মনের দুঃখ বিয়ারগুলো উধাও করলাম। আর শয়তানের লাফা দিচ্ছিল যে এমন মেয়ে বিয়ে করছিস। সকালে ইরা ঘুম থেকে উঠে কোমরে ব্যথায় ঠিক করে হাঁটতে পারছে না। ইস, বাড়ির লোকজন কি মনে করবে। সে মান সম্মান আর থাকলো না। সকালে মীরা নাস্তা নিয়ে আসলো। মীরা বলল কি ধুলাভাই, আপু তো হাঁটতে পারে না, কি করেছেন? আমি বললাম উফ, ও খাট থেকে পড়ে গিয়েছে। মীরা বলল ইস, আমি বুঝি না বুঝি। না না, জামাই থাকতে আবার খাট থেকে কোমর নিয়ে পড়ে যায়। হাসতে হাসতে চলে গেল। নিজেকে এখন অনেক বড় মাপের অপরাধী মনে হচ্ছে। ছি, এর মাঝেই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বাসায় লোকজন না জানি কিভাবে কি বসে আছে। ছি ছি। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। ইরাকে আর দেখলাম না। সকালে 10:30টার সময় খাওয়া দাওয়া করে ইরাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। ডক্টর ওকে 3 দিনের বেড রেস্ট দিয়েছে, 2টো ক্রিম দিয়েছে মালিশ করার। তারপরে বাসায় চলে আসলাম। মীরার সাথে ঘুরতে বের হয়েছেও ও পাশের বাসায় ও আরও কয়েকজন বান্ধবী ডেকে নিল। ওরা দেখি আমার দিকে তাকিয়ে হাসে। সানজিদা বলল কি দুলাভাই আপনি তো। আমি বললাম কি আমি। সানজিদা বলল আমার বান্ধবীর কি করেছেন। আমি বললাম দেখ, খাট থেকে পড়ে গিয়েছে। সানজিদা বলল আপনি থাকতে কেমনে পড়ে। সবাই 32 দাঁত বের করে হাসে। মনের কষ্টটা কেমনে বুঝাই এদের। এলাকাটা ঘুরে ফিরে দেখলাম ওদের সাথে দুপুর হতে হতেই বাসা চলে আসলাম। গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। ইরা শুয়ে আছে আর ওর আম্মুকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল, ক্রিমও লাগিয়ে দিল। আমিও সবার সাথে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে নিলাম। একটু রেস্ট দরকার রুমে এসে। না মানে আমি বুঝি না, খাট থেকে পড়ে কি কারো কোমর ভাঙে? এটা শরীর না কলা গাছ। ইরা বলল তুমি কথা বলবে না, সব দোষ তোমার। আমি বললাম উফ, আমার বেশি ডং করলে এমনই হয়। ইরা বলল কই আমি ডং করি? যেই উঠতে গেল ও মা গো। আমি বললাম হয়েছে, নড়াচড়া করলে ঠিক হতেই দেরি হবে। একটু ঘুম দিলাম। বিকেলে ঘুম ভাঙলো, ছাদের রিমির সাথে গল্প করলাম। আকাশটা আজকে অনেক নীল, সূর্যের রশ্মি লাল রং ধারণ করেছে। মনোরম পরিবেশ, মুগ্ধ প্রকৃতি এই রূপ। পাশে বউটাকে বড্ড মিস করছি। সন্ধ্যায় শাশুড়ি আম্মা নাস্তা দিয়ে গেল। পুকুন পিঠা বানাইছে। জামাই আদর ভালোই করছে, মন্দ না। নাস্তা খেয়ে রুমে শুয়ে ফোন টিপছি। ইরা টিভি দেখছে। রাতে খাওয়ার পর শুলাম। ইরা বলল এই ডয়ারে ক্রিম আছে, লাগিয়ে দেও তো। আমি বললাম সাথে সাথে নিয়ে আসলাম। উফ। ইরা বলল হয়েছে, আমি তোমার ইন্টারেস্ট বুঝি না। খবরদার যদি চুমু খাইছো। তারপর ক্রিম লাগানোর জন্য শাড়িটা পিঠ থেকে সরালাম। ওয়াও উম্মা, ভুলেই গেলাম ওর কথা। ইরা বলল হারামি ছাও। আল্লাহ, আমি এটা কি করলাম? সরি সরি, মনে নাই। ইরা বলল মন চাচ্ছে এখন।
কথা বলবেন না, টিম দিয়ে মালিশ করে দিচ্ছি। ইরা বলল, মাঝে মধ্যে উফ করে উঠছে ব্যথায়। ক্রিম গন্ধ আর সাদা দবদবে পিঠের মলমের ত্বক বারবার আমার মাদকের মতো আকর্ষণ করছে। কিছুক্ষণ পর ইরা বলল, হয়েছে, এখন ঘুমাও। আমি বললাম, আরেকটু করি? ইরা বলল, লাগবে না। আমি বললাম, কেন, তোমার ভাল লাগছে না? আমার তো লাগছে। ইরা বলল, হারামজাদা লুচ্ছা, আমি বুঝি না। আর কিছু প্রশংসা করে শাড়িটা ঠিক করে নিল, কম্বলটা টেনে নিল। আমি বললাম, বাহ, রাগ আছে দেখছি। আমিও কম্বলের তলে ঢুকলাম, তবে কাছে যাওয়ার বারণ। এই শীতে বউ থাকতেও বইয়ের উষ্ণতা পাই না। এই দুঃখ কারে কমু? মনের দুঃখ মনেই রইল, যদিও মাঝরাতে ঠিক জড়ায় ধরছে। আর কয়েকদিন শ্বশুরবাড়ি থেকে ইরাকে আমাদের বাসায় নিয়ে চলে আসলাম। আমি খেয়াল করলাম ইরার মাঝে কিছু পরিবর্তন আসছে। ও সকালে ঘুম থেকে উঠে গোড় পরিষ্কার করে, থালা বাসন মাজে, আমার আব্বু আম্মু চা তৈরি করে রান্না করে। আমার এখনও সন্দেহ হয়, যেই মেয়েটা আমার সাথে এত ডং করে অভিনয় করে, অথচ বাসার সব কাজ খুব দক্ষতার সাথে করছে, আসলে কি ও ওদের বাসায় এত কাজ করতো? ও কি এত ভোরে ঘুম থেকে উঠত? সকালে কি ওর ঘুম ভাঙতে মন চায়? ও ওর মা বাবাকে ছেড়ে আসছে, ওর কি মন খারাপ হয় না? এই বিষয়গুলো আমায় ভাবিয়ে তোলে। নাকি ও স্বামী সংসার নিজেকে খেপ খাওয়িয়ে নিচ্ছে। ওর প্রতি আমার মায়া হচ্ছে, কিন্তু পাগলি তো আমার কাছেই যেতে দেয় না। ওর পাগলামোগুলো অনেক ভাল লাগে। চাইলে হয়তো আমি জোর করে ওর ওপর অধিকার খাটাতে পারি, কিন্তু আমার মন সায় দেয় না। ও যদি আমার সাথে আহ্লাদ করতো, না পারতো, তাও কারোর সাথে করবে। আমি যদি ওকে না বুঝি, তো কে বুঝবে? একটা মেয়ে তো এটাই চায় যে তার স্বামী তাকে তার মন করে বুঝুক। ইরার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমি কখনো জোর করি না। ও সে যেদিন নিজে থেকে কাছে রাখবে, সেই দিনেই কাছে টানবো। কিছুদিন পর থেকে আব্বুর সাথে আমাদের অফিসের কাজ শুরু করলাম। যেদিন একটু রাত করে বাসায় আসলাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। 10:30টার ওপরে বাজে। আব্বু আম্মু আর ছোট বোন খেয়ে নিয়েছে, কিন্তু ও খায়নি। আমি আর বউ ভাত খাচ্ছিলাম। পাগলি হলেও ওর রান্নার জুড়ি মেলা ভার। একবার খেলে জিভে সারাদিন লেপ্টে থাকে সেই স্বাদ। ও যে শুধু ভালো রান্না করে তা না, ও অপরিচয়ও খুব অপছন্দ করে। আজ মুরগির মাংস রান্না করেছে, খাচ্ছিলাম, বেশ চেটেপুটে খাচ্ছিলাম। হঠাৎ গলায় একটা কাঁটা বেঁধে গেল। কি আজব, এখনকার মুরগির গায়েও কি কাঁটা থাকে? অত কিছু নিয়ে গবেষণা করার সময় এখন নেই। এখন গলা থেকে কাঁটাটা বের করা দরকার। আমি পছন্দ জুড়ে কাশি দিয়ে ট্রাই করলাম, বের হলো না। পানি খেয়ে ট্রাই করলাম ভিতরে ঢুকবার, তাও হলো না। বেশ অপরাধীর মতো আমার সামনে বসিয়েছে ইরা। ইরা বলল, তোমার কি কাঁটাটা এখনো লাগছে নাকি পেটে ঢুকে গিয়েছে? আমি লাল গিলে নিলাম, এখনো লাগছে। ইরা হঠাৎ একটা বুদ্ধি পেল। ও এক মুঠো শুকনো ভাত নিয়ে শক্ত করে দলা পাকিয়ে আমার মুখে ঢুকিয়ে দিয়ে বলল, ইরা বলল, এটা গিলো, একদম সরাসরি গিলবে, চিবাবে না। দাঁতে না চিবিয়ে এত গ্লাস এত বড় ঢুকিয়ে দিল। আমার নিঃশ্বাসে আটকে যাচ্ছিল। অল্পর জন্য মনে হয় বেঁচে গেলাম। ভাত গিলা দিয়ে নেমে এসেছে। অধীর আগ্রহে ইরা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। ইরা বলল, কি নামলো কাটা? সাধারণ মানুষ সারাদিনই মুখে লালা গিলতে থাকে, অথচ তা বুঝতে পারে না। কিন্তু কাটা গলায় বাঁধলে প্রতিবার লালা গিলতে লেগে খোঁচা লাগে। কোনো এক আশ্চর্য কারণে মানুষ এ সময় বরাবর আরও বেশি লালা গিলতে থাকে। আমার গলায় এখনও বাজছে। ইরা এবার কোথা থেকে একটা ছোট্ট সাইজের কলা নিয়ে এসে খোসা ছাড়িয়ে কলাটা আমার মুখে পুরে দিয়ে বলল, ইরা বলল, এটা গিলো, খবরদার দাঁতে চিবাতে পারবে না। কলাটা নিহাত ছোট, কিন্তু এতটাও ছোট না যে যে গলা দিয়ে সরাসরি নেমে যাবে। আমি যতবার মুখ থেকে বের করে দিতেই চাই, বউ ধমক দিয়ে তা আবার ঢুকিয়ে দেয়। নিজের মনে গিলল, কি গিলবো না? ট্রাইব যে দুচালা চলছিল, তা বাদ দিয়ে ইরার দিকে তাকিয়ে গিলে ফেললাম, কাজ হলো না। ইরা এবারও সরিষার তেল নিয়ে এসে আমার হাতের তালু দিয়ে বলল, আঙুল দিয়ে এগুলো গলার ভিতরে লাগাও। আমি চোখ কপালে তুলতে লাগলাম। গিলতে গিলতে বললাম, আমি ভিতরে লাগবো মানে? কিভাবে? ও হয়তো প্ল্যান চেঞ্জ করেছে। একটা টর্চ নিয়ে এসে আমাকে হা করতে বলল। আমি জিভ বের করে মস্ত একটা হা করলাম। ইরা টর্চ দিয়ে বেশ অনেকক্ষণ মনোযোগ দিয়ে এদিক ওদিক দেখে তারপর যা বলল, তার সাথে গলায় আটকে থাকা কাটার কোনো সম্পর্ক নেই। ইরা বলল, দেখেছ, মানুষ গলার ভিতরে একটা ছোট্ট জিপ আছে, ওইটা কত কিউট করে নড়ে। আমি উঠে বেসিনে গিয়ে নিজে আঙুল দিয়ে কাটাটা বের করার ট্রাই করলাম, কাজ হলো না। উল্টো 3-4 দফা বমি হয়ে গেল। মনে হচ্ছে মন বের হয়ে যাচ্ছে।
উফ, এতক্ষণে শান্তি লাগলো। রুমে চলে আসলাম। আমি বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে বারবার লালা গিলে চেক করছিলাম গলায় কিছু লাগে কিনা, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসলো না। দেখলাম মুরগির মাংস। কাটা আসলো কোথা থেকে? রিমি প্লেটের গ্লাস গুছিয়ে রুমে আসলো। চিত হয়ে শুয়ে থাকলাম। কাটাটা মনে হয় আবারও লাগছে, একটু একটু। আমার মনের ভবন হতে পারে। অনেক সময় কাটা ছুটে যাওয়ার পরও গলায় ওইটা লেগে আছে অনুভূতি হয়। ওইটা সেপ কাটার আঘাতই ক্ষত, আর কিছু নয়। আমি ইরাকে প্রশ্ন করলাম, আচ্ছা মাংসে কাটা আসলো কি করে?" যে কিছুই হয়নি ভাব করেও উত্তর দিল। ইরা বলল, "কালকে 2-3 টুকরা মাছ ছিল, ওগুলো মাংসের তরকারিতে দিয়েছি, ফেলে দেব নাকি?" আমি জানি ইরা অপচয় করে না, কিন্তু সে যে এটা এভাবে অপচয় করতে রুদ হবে তা আমি জানতাম না। শুয়ে পড়লাম দুজনে। আমি বললাম, "এই একটু জড়িয়ে ধরি।" ইরা বলল, "না।" আমি বললাম, "কেন?" ইরা বলল, "বলছি না না না।" আমি বললাম, "আমার পাগুলো ঠান্ডা হয়ে আছে, তোমারগুলোর সাথে লাগাই, তাহলে ঠান্ডা কম লাগবে।" আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।